থাম্বনেইলে যেটা লেখা রয়েছে সেটা আমার কথা নয়, একজনকে বলতে শুনলাম এবং অপরজন সেটাই সম্মতি জানালো। কেন জানেন? কারণ আমাদের দেশে প্রতিদিন সকালে 25 কোটি মানুষ একটা কারখানায় যায়, যেখানে তাদের বলা হয়ে থাকে বেশ কয়েকটা বছর তাদের নিয়ম মেনে কাজ করতে হবে, তাহলে আপনি জীবনে প্রতিষ্ঠিত। কারখানায় বিভিন্ন ধরনের মানুষ কাজ করে, তাই তাদের পছন্দটাও ভিন্ন হওয়া স্বাভাবিক। সেইখানে কেউ গান গাইতে ভালোবাসে, কেউ অ্যাক্টিং করতে ভালোবাসে, কেউ ফুটবল খেলতে। কিন্তু নিয়মের জন্য তাদের রোজ একই কাজ করতে হয়। তারপর একদিন এই কারখানা থেকে প্রডিউস করা হয় কয়েকশো ডাক্তার, কয়েক হাজার ইঞ্জিনিয়ার, কয়েক লক্ষ কর্পোরেট কর্মচারী ও কয়েক কোটি বেকার। হ্যাঁ, ঠিকই ধরেছেন। ওয়েলকাম টু ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম। বর্তমান সময়ে দাঁড়িয়ে অনলাইনে কেনা যে কোনো প্রোডাক্ট বদলাতে মাত্র 2 দিন টাইম লাগে। একটা ফোনের আপডেট বদলাতে 6 মাস সময় লাগে। একটা সরকার বদলাতে মাত্র 5 বছর লাগে। সেইখানে 100 বছরেরও বেশি সময় ধরে আমাদের দেশে এডুকেশন সিস্টেম বদলায়নি। আজ দেশে 42% যুব সমাজের কাছে চাকরি নেই। রিসেন্টলি আমরা একটার পর একটা চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া দেখেছি। নিট স্ক্যাম থেকে এসএসসি, রাজ্য থেকে দেশ, ছবিটা একই। আপনি জানলে অবাক হবেন, বিগত 8 বছরে ভারতবর্ষে 22 কোটি সরকারি চাকরির ফর্ম ফিল আপ হয়েছে, যেখানে মাত্র 7.22 লাখ ছেলেপুলেই সরকারি চাকরি পেয়েছে। প্রতি বছর 1.5 কোটি ছেলে মেয়ে কম্পিটিটিভ এক্সাম দেয়, চাকরি পায় হাতে গোনায়। কিন্তু এমনটা কেন? শিক্ষার তো অভাব নেই দেশে। তাহলে আসলে ব্যাপারটা হচ্ছে প্রকৃত শিক্ষা। এই ধরুন, আপনি ছোট থেকে স্কুল কলেজে লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা ডিগ্রি পেলেন, কিন্তু প্রাপ্য চাকরি পেলেন না। পিএইচডি করে ডোমের চাকরির ফর্ম ফিল আপ করতে হচ্ছে। কয়েক বছর পরিশ্রম করে হয়তো অনেক কষ্টে একটা চাকরি পেলেন। তারপর বাড়ি হলো তো গাড়ি কিনবেন নিশ্চয়ই, কিন্তু এইসবের মাঝে আপনি যে কয়েক লক্ষ টাকার ইএমআই নিয়ে নিয়েছেন তা আপনি বুঝতেও পারেননি। তাই নিজের সমস্ত শখ আহ্লাদ স্বপ্ন ভুলে আপনি রোজ সকালে অফিসে যাচ্ছেন। অন্যদিকে চাকরিটা যেন চলে না যায় তার ভয় আপনাকে রীতিমতো তাড়া করছে। বাবা মায়ের চিকিৎসা, ছেলে মেয়ের পড়াশোনা, দিদির বিয়ে, আর এইভাবেই চলতে থাকবে আপনার জীবন। কিন্তু আপনি যখন প্রথমবার স্কুলে গিয়েছিলেন, 1000 বার এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আজ কেন সামান্য কিছু টাকার জন্য আপনাকে এইভাবে কঠোর পরিশ্রম করতে হচ্ছে? আপনার কি শিক্ষায় কম ছিল, নাকি যোগ্য ছিলেন না, নাকি এর পিছনে দায়ী অন্য কোনো বড় ষড়যন্ত্র? চলুন আজ সবটাই বলবো আপনাদের। যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদেরকে সবার আগে জানতে হবে এর শুরুটা কোথায় ছিল। 1800 সাল থেকে পৃথিবীর বুকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়। এক কথায় বলতে গেলে শিল্প বিপ্লব, যেখানে কয়েকশো নতুন কলকারখানা শুরু হয়। তাই এই ধরনের কোম্পানিগুলির মালিক গোষ্ঠীর এমন কয়েক হাজার মানুষের দরকার ছিল যারা খুব অল্প টাকায় সমস্ত কাজ করে দেবে। তাই কয়েক হাজার মানুষকে এক বিশেষ ট্রেনিং দেওয়া হয়, আর এখান থেকে শুরু হয় এক নতুন শিক্ষা ব্যবস্থা। অন্যদিকে এই সময় ভারতবর্ষের উপর ব্রিটিশ শাসন চলছিল। ইংরেজরা খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিল যে ভারতীয়দের উপর যদি শাসন চালাতে হয় তাহলে আগে ভারতীয় গুরুকুল শিক্ষা ব্যবস্থাকে ভাঙতে হবে। যেই গুরুকুল সিস্টেম বহু আগে থেকে চলে আসছিল। পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি ছিল এইখানেই, নালন্দা বিশ্ববিদ্যালয়। এইখানকার গুরুকুল থেকে শিক্ষা নিতে শিক্ষার্থীরা ছুটে আসতো দূর দূরান্ত থেকে। আর সেই সিস্টেম ভাঙতে হতো কারণ সংখ্যার দিক থেকে ইংরেজরা ভারতীয়দের থেকে অনেক গুণ কম ছিল। তাই এমন কিছু করতে হতো যার দ্বারা ভারতীয়রা ইংরেজদের হয়ে কাজ করতে পারে। আর ঠিক তখনই লর্ড থমাস ব্যাবিংটন ম্যাকেলে এক নতুন শিক্ষা ব্যবস্থা নিয়ে আসে, যার মাধ্যমে বলা হয় ভারতীয়দের ইংরাজি শিক্ষা দেওয়া হবে, পাশ্চাত্য শিক্ষা দেওয়া হবে, কিন্তু যার আসল উদ্দেশ্য ছিল ভারতীয়দের গোলাম বানানো। এমন ধরনের গোলাম বানানো যাতে তারা কোনো প্রশ্ন না করতে পারে। এই শিক্ষার মূল উদ্দেশ্যই ছিল আনুগত্য বোধ। আর ঠিক এইভাবেই ব্রিটিশরা বছরের পর বছর ধরে ভারতীয়দের উপর শাসন চালিয়ে যায়। এবার হয়তো আপনি ভাবছেন এখন তো দেশ স্বাধীন হয়ে গেছে, সব বদলে গেছে। আসলে না, ইংরেজরা চলে গেলেও তাদের আমাদের উপর চাপিয়ে যাওয়া এই শিক্ষা ব্যবস্থা রয়ে গেছে। স্বাধীনতা পাওয়ার পর ভারতবর্ষ ছিল একটা পিছিয়ে পড়া দেশ। 1950 আস্তে আস্তে স্বাস্থ্য একটা বড় সমস্যা হয়ে উঠল ভারতের কাছে, যার ফলে হঠাৎ করে ভারতবর্ষে ডাক্তারের চাহিদা বেড়ে গেল। আর সেই সময় যে কোনো ভারতীয় বাবা মা ভাবতেন যদি আমাদের বাচ্চা ডাক্তার হতে পারে তাহলে হয়তো তার এক উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। এরপর 1990 সালের দিকে লিবারালাইজেশনের পর ভারতবর্ষে ইন্ডাস্ট্রি গ্রোথ হতে শুরু করে, যার ফলে কেরিয়ার অপশন হিসেবে ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা বাড়তে থাকে। এরপর একটা
একটার পর একটা শিল্প হতে থাকে ভারতবর্ষে, কিন্তু এর সাথে দেখা যাচ্ছিল এক সমস্যা। এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো পরিচালনা করার জন্য কয়েক হাজার সুদক্ষ কর্মচারীর চাহিদা বাড়ছিল, আর তখনই মাথাচাড়া দিয়ে ওঠে MBA এর মতন প্রফেশন। এরপরে 2010 সাল নাগাদ ভারতবর্ষে কম্পিউটারের বিপ্লব দেখা যায়, যার ফলে কম্পিউটার সায়েন্স হয়ে ওঠে অন্যতম কেরিয়ার অপশান। কিন্তু প্রশ্নটা হলো, এই কেরিয়ার অপশানগুলি কি সবার জন্য সেম ছিল? নিশ্চয়ই না, কিন্তু তাও কয়েক হাজার ছাত্রছাত্রী এই কেরিয়ারগুলোকে বেছে নিয়েছে। র্যাট রেস। এক সমীক্ষা অনুযায়ী এই কেরিয়ারগুলোর মধ্যে 47% ছাত্রছাত্রী এই ধরনের কেরিয়ার বাঁচতেই চায়নি। তাহলে কেন তারা এগুলো বেছে নিল? না তারা পছন্দের বিষয়ে স্টাডি করতে পেরেছে, না পছন্দের ইউনিভার্সিটি পড়েছে, না পছন্দের জব করতে পেরেছে। তবে আপনি বা আপনার সন্তান যদি অনলাইনে গ্র্যাজুয়েশন করতে চায় এবং অনলাইন ইউনিভার্সিটি চুজ করতে কনফিউজ থাকে, তবে ভিজিট করুন কলেজ বিদ্যার ওয়েবসাইট। কারণ এই প্ল্যাটফর্মে আপনি নিজের পছন্দের অনলাইন কোর্স সিলেক্ট করে কিছু বেসিক ডিটেলস ফিল আপ করার সাথে সাথেই AI সাজেস্ট করবে টপ গভর্নমেন্ট অ্যাপ্রুভ ইউনিভার্সিটিস। এরপর ডিরেক্টলি ইউনিভার্সিটি অফিসিয়ালদের সাথে কথা বলুন এবং ফ্রিতে কেরিয়ার কাউন্সেলিং পান কলেজ বিদ্যার এক্সপার্টসদের কাছ থেকে, এবং কানেক্ট করুন অ্যালুমিনির সাথে ফর রিয়েল ইনসাইট। এরপরেও যদি কোনো কোর্স চুজ করতে কনফিউশন থাকে, তবে ফিস, প্লেসমেন্ট, রেটিং, এমনকি EMI অপশানের মতন 30-এর বেশি ফ্যাক্টরের উপর বেস করে আপনি আপনার পছন্দ মতো ইউনিভার্সিটিকে বাকি ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করে দেখতে পারেন এবং ফাইনালি সিলেক্ট করুন আপনার পছন্দের কোর্স। এছাড়াও কলেজ বিদ্যার কাছে আছে 100% অথেন্টিক ইউনিভার্সিটি কানেকশন, ফ্রি কেরিয়ার বুস্টার প্রোগ্রাম ফ্রম 7,000 to 10,000 রুপিস প্লাস CV সাবসিডি অন অ্যাডমিশন, এবং এক্সক্লুসিভ জব এবং ইন্টার্নশিপ পোর্টাল ফ্রম ডে 1। এবং এখান থেকে যদি কোনো স্টুডেন্টের লোন দরকার হয়, তবে সেটাও এখান থেকেই করিয়ে দেওয়া হয়। আর রিসেন্টলি কলেজ বিদ্যা তাদের ক্রেডিবিলিটি আর এক্সেলেন্সের জন্য ফিচার্ড হয়েছে জিও হটস্টার ব্যান্ড ফর টুমোরো সিজন 3-তে। লিঙ্ক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে রয়েছে, এখনই রেজিস্টার করুন। এছাড়াও আন্ডার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা, শর্ট টার্ম কোর্স সব কিছু অ্যাভেলেবেল রয়েছে কলেজ বিদ্যার প্ল্যাটফর্ম। এই বস্তা পচা শিক্ষা ব্যবস্থার জন্য দায়ী কে সেটা তো অবশ্যই বলবো, তবে তার আগে আপনি একটা প্রশ্নের উত্তর দিন। আজ যদি আপনার বাড়িতে কিছু চুরি যায়, তার জন্য আপনি কাকে দোষ দেবেন? যে চুরি করলো তাকে, যে বাড়ি পাহারা দিচ্ছিল তার অসাবধানতাকে, নাকি আপনার সব বহুমূল্যবান জিনিসটি আপনি ঠিক জায়গায় রাখেননি সেই ভুল সিদ্ধান্তটিকে? আসলে বলতে গেলে দোষটা প্রত্যেকের। হ্যাঁ, ঠিক যেমন ভারতের এডুকেশন সিস্টেমের জন্য আমি, আপনি আর পুরো সমাজটা দায়ী। কারণ আমাদের দেশে তো 99% স্টুডেন্ট 7টার বেশি কেরিয়ার ছাড়া আর কিছু জানেই না। হয়তো বা জানলেও তারা সেগুলোতে বিশেষ আগ্রহ দেখায় না বা তাদের করতে দেওয়া হয় না। হ্যাঁ, আর এটা না করার কারণ মূলত 3টে। প্রথমত, কনফার্মেটিভ বায়াস। কনফার্মেটিভ বায়াস বলতে বোঝায়, ধরুন আপনি কিছু একটা সম্বন্ধে জানেন না, কিন্তু অন্যদের এক্সপিরিয়েন্স, পছন্দকে প্রাধান্য দিয়ে আপনি সেটি ঠিক করে ফেলেন। ধরুন আপনি ক্লাসিক্যাল মিউজিক শুনতে পছন্দ করেন, কিন্তু আপনার বন্ধুরা র্যাপ মিউজিকে বেশি আগ্রহী। আপনি না চাইতেও তাদের কথা অনুযায়ী র্যাপ মিউজিক শুনতে শুরু করেন, সেটি আপনার পছন্দ হোক বা না হোক। ঠিক তেমনি হয়তো আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে পড়তে চান, কিন্তু আপনার বাকি বন্ধুদের IITর কোচিং শুরু করায় আপনি তাই শুরু করলেন। দ্বিতীয়টা হলো অ্যাম্বিগুইটি এফেক্ট। অ্যাম্বিগুইটি এফেক্ট বলতে বোঝায় যে আমাদের মানব মস্তিষ্ক পার্সেন্টেজের উপর নির্ভর করে। যদি আমরা কোনো জিনিসের সাকসেস বা ফেলিওর পার্সেন্টেজ জানি, তাহলে আমরা সেটাই করে থাকি। অপরদিকে আমাদের কাছে যদি কোনো জিনিসের সাকসেস বা ফেলিওর পার্সেন্টেজ না থাকে, তাহলে আমাদের মস্তিষ্ক সেই কাজটি করতে বাধা দেয়। যেমন ধরুন এই বছর RRB গ্রুপ ডি এর পোস্ট বেরিয়েছে 32,438টা। এর জন্য ফর্ম ফিল আপ করেছে 1,08,22,423 জন। বর্তমানে একটা সরকারি চাকরিতে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা থাকে 300 জনের মধ্যে 1 জন। অপরদিকে যদি কোনো বিষয় ফ্রিল্যান্সিং করেন, তাহলে সেখানে নিশ্চিত থাকে না আপনি সাকসেস পাবেন কিনা। অপরদিকে ফ্রিল্যান্সিংয়ে কম্পিটিশন কম হওয়ার সত্ত্বেও আপনি সরকারি চাকরির দিকে যাওয়াটাই বেছে নেন। এর কারণ যদিও আমাদের জিনগত। প্রাচীনকালে যখন মানুষ গোষ্ঠীবদ্ধভাবে শিকার করতে যেত, তখন যদি অন্য কারোর ভালো কোনো শিকারের সন্ধান থাকতো, তাও সে একা যেত না। যদিও এটা প্রাচীনকালের দিক থেকে একদম সঠিক সিদ্ধান্ত ছিল, কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে এটা সম্পূর্ণ একটা মিথ বলা চলে। প্রথম দুটো পয়েন্টে আমার ও আপনার কথা বললাম, তৃতীয় পয়েন্টে এই সো কল্ড সমাজের। আপনার হয়তো জন্মানোর আগে থেকেই আপনার বাবা মা ঠিক করে নেয় আপনাকে কোন বড় স্কুলে পড়ানো হবে। স্কুলে ভর্তি হওয়ার পর আপনি বড় হয়ে কি হবেন তার সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে বাবা মা। আমার মেয়ে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, সায়েন্স নিয়েই পড়তে হবে, সব আগে থেকেই সেট। আপনি কি হতে চান, হু কেয়ার্স? আর যতদিন আপনি নিজের জন্য সঠিক ভবিষ্যৎ বুঝে ওঠেন, অনেকটাই দেরি হয়ে যায়। এছাড়াও তো সমাজের ফিয়ার অফ জাজিং রয়েছেই। এই এডুকেশন সিস্টেমের জন্য অনেকাংশে দায়ী হলো ব্যাড টিচিং।
না, এখানে আমি সকল শিক্ষককে দায়ী করছি না, তবে মার্কসের ভিত্তিতে শিক্ষার্থীদের যাচাই করে সেই সব শিক্ষকদের বলতে চাইছি যারা কোনো শিক্ষার্থীর খুব ছোট ডাউটে হেসে থাকেন, যার দ্বারা ওই শিক্ষার্থী মানসিকভাবে আঘাত পেয়ে থাকে, যার ফলে হয়তো আর সে কোনোদিনও তার জিজ্ঞাসাটা বাড়িয়েই উঠতে পারে না। আর এইখানেই ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের সাথে প্রাচীন গুরুকুলের পার্থক্য, যেখানে ভাবার সুযোগ দেওয়া হতো, সুযোগ থাকতো প্রশ্ন করার। এছাড়াও যেখানে সারা বিশ্বে বর্তমান সময় এআই মেশিন লার্নিং পড়ানো হচ্ছে, সেইখানে আমাদের দেশে এখনও 90% সেই পুরনো সিলেবাস। এতক্ষণ তো গেল সমস্যার কথা, কিন্তু এর বদল তো ঘটাতে হবে। আপনি ভুক্তভোগী, কিন্তু যেন আমাদের পরবর্তী প্রজন্ম এই এডুকেশন ট্র্যাপে না পড়ে। আমাদের দেশ প্রতি বছর যত পরিমাণ ইঞ্জিনিয়ার তৈরি করে তার থেকেও ফিনল্যান্ডের জনসংখ্যা কম, কিন্তু অপরদিকে ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেম পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এডুকেশন সিস্টেম। এর থেকে একটা জিনিস তো বোঝা যাচ্ছে, কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। আমাদের দেশের সরকারকে এডুকেশন পলিসিতে বেশ কয়েকটা চেঞ্জ করতে হবে। সিলেবাস থেকে ইনফ্রাস্ট্রাকচার সমস্ত কিছুতেই পরিবর্তনের দরকার, যার মধ্যে অন্যতম হলো টিচার ট্রেনিং। হ্যাঁ, প্রতি 6 মাস অন্তর টিচারদের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, কারণ এই এডুকেশন সিস্টেমের সবচেয়ে বড় কারিগর হলেন আমাদের দেশের শিক্ষকরাই। এছাড়াও স্কুল কলেজের স্টুডেন্টদের বর্তমান সময়ে একটা বড় সমস্যা হলো মেন্টাল হেলথ প্রবলেম। প্রতিটা স্কুলে ও কলেজে একটা করে হেলথ সেমিনার রাখতে হবে, যার দ্বারা স্টুডেন্টদের মানসিক পরিস্থিতিতে কথা বোঝা যায়। এছাড়াও যে কোনো বিষয়ে বেসিক জেনে রাখা প্রয়োজন, কিন্তু তার চেয়ে বেশি প্রয়োজন ডেইলি লাইফে প্র্যাকটিক্যালি যেটা প্রয়োজন সেটা। যেমন ধরুন চাষবাস করার বেসিক নলেজ মানে এগ্রিকালচার, রান্না বান্না করা মানে কুকিং, আত্মরক্ষার জন্য সেলফ ডিফেন্স, সেক্স এডুকেশন, যে কোনো পরিস্থিতিতে টিকে থাকার জন্য সার্ভাইভাল স্কিল, ঘরের কাজ করার জন্য বেসিক হোম রিপেয়ার। একে চাকরি বাকরি নেই, তাতে যেটুকু টাকা আসে তাতে ট্যাক্স, টাকা বাড়বে কিভাবে তার জন্য বেসিক ট্যাক্সেস, মিউচুয়াল ফান্ড, ইনভেস্টমেন্টের জন্য পার্সোনাল ফাইন্যান্স, ভালো ব্যবহারের জন্য সোশ্যাল অ্যাটিকুয়েট, কীভাবে কথা বলতে হয়, পাবলিক স্পিকিং, নিজের গাড়ি নিজেই সারাও, কার মেনটেনেন্স, একটু আধটু কোডিং। এগুলো স্কুলে শেখায় না, না আছে পর্যাপ্ত কম্পিউটার, না ঠিকঠাক ল্যাব, সুইমিং পুল, ফুটবল গ্রাউন্ড তো বাদই দিলাম। টেক্সট বুকের সাথে এগুলো পড়ালে কতটা মজার হবে পড়াশোনা ভাবুন তো। অনেকের বাড়ির লোক তো তাও জোর করে পড়িছে কিছু একটা, আমাদের তো কেউ বলেইনি যে কি করা উচিত, কি কি অপশান রয়েছে। এছাড়া স্কুল ও কলেজের কেরিয়ার ওরিয়েন্টেড সেমিনার করাতে হবে, যার দ্বারা প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের কেরিয়ারের জন্য সঠিক রাস্তাটা বেছে নিতে পারে। এছাড়াও বর্তমান সময়ে সব থেকে বড় সমস্যাটা হলো ইন্ডাস্ট্রি এডুকেশনাল গ্যাপ, অর্থাৎ ইন্ডাস্ট্রি বলছে আমাদের স্কিল দরকার, অপরদিকে এডুকেশন ইনস্টিটিউটরা বলছে সিলেবাস ফলো করো তাহলেই চাকরি পাকা। অর্থাৎ গাদা গুচ্ছে ইঞ্জিনিয়ার MBA বছরের পর বছর চাষ করলেই হবে না, কোয়ালিটি ইঞ্জিনিয়ার দরকার, যাতে খড়গপুর IIT থেকে একজন নয় 100 জন পাশ করলে যেন 100 জনই গুগলে চাকরি পাওয়ার যোগ্যতা রাখে। এই ইন্ডাস্ট্রি এডুকেশনের মধ্যেকার গ্যাপটাকে ফিল করতে হবে, যার জন্য ভারত সরকারকে একটা বড় ভূমিকা নিতে হবে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে এটুকুই বলার, দেশ কবে বদলাবে বা নতুন এডুকেশন সিস্টেম কবে আসবে সেই আশায় বসে না থেকে সিলেবাসের বাইরে বেরিয়ে নতুন কিছু শেখার চেষ্টা করতে হবে। সবাই যেটা করছে সেটা করলে টিকে যাওয়া যায়, কিন্তু বড় কিছু করতে চাইলে আউট অফ দ্য বক্স কিছু করো। চাইলে কোনো কোর্স করতে পারো, এডুকেশনাল পডকাস্ট দেখতে পারো, সমস্ত টাইমটা পড়াশোনায় না দিয়ে কিছু ইন্টার্নশিপ করতে পারো, কিছু সফট স্কিল ডেভেলপ করতে পারো, স্টার্ট আপে ইনোভেটিভ কিছু করতে পারো। দেখো, যেটাই তুমি এক্সপার্ট বা সবচেয়ে ইন্টারেস্ট সেইটা ফলো করার চেষ্টা করো। টাইম লাগুক, দুনিয়া এগেনস্টে চলে যাক, বাট হার্ড ওয়ার্ক পেজ অফ। এর মানে এই নয় যে তোমার মনে হচ্ছে তুমি ভালো ক্রিকেটার হবে কারণ তুমি বিরাট কোহলির ভক্ত, প্র্যাকটিস মাঠে 10 পাক ঘুরতে বললে সেটা আর তোমার ভালো লাগছে না। বিরাট আজ এমনি এমনি বিরাট হয়নি। তুমি যদি ঘন্টার পর ঘন্টা রোদে জলে দৌড়াতে পারো, ব্যাট করতে পারো, বল করতে পারো, শেখার মানসিকতা তৈরি করো, তাহলেও যে চান্স পাবে এমনটা নয়, কিন্তু অ্যাটলিস্ট কম্পিটিশনে আসতে পারবে। অর্থাৎ ইমোশন, কনফিডেন্স, হার্ডওয়ার্ক আর প্র্যাকটিক্যাল রিয়েলিটির জ্ঞান থাকা উচিত, আর এইগুলোর ব্যালেন্স করতে পারলেই কেল্লাফ হবে। এই এডুকেশন ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে গেলে আমাদেরকে আমাদের দেশের প্রাচীন গুরুকুলকে অনুসরণ করতে হবে। এবার আপনি বলতেই পারেন, AI এর যুগে প্রাচীন গুরুকুলের কাছ থেকে কি শিক্ষা নেওয়া যেতে পারে? আচ্ছা, আপনি একবারও ভেবে দেখেছেন দ্রোণাচার্য কেন অর্জুনকে ধনুর্বিদ্যা, ভীমকে গদার যুদ্ধ, যুধিষ্ঠিরকে ধর্মজ্ঞান দিয়েছিল? তিনি তো চাইলেই সবাইকে একই ধরনের জ্ঞান দিতে পারত, কিন্তু না, তিনি প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী বিদ্যা প্রদান করেছিলেন। আর আমাদের বর্তমান এডুকেশন সিস্টেমও ঠিক সেটাই দরকার। প্রতিটা স্টুডেন্টকে তার পছন্দের বিষয় নিয়ে এগোনোর সুযোগ দিতে হবে। শুধু শিক্ষাগত মেধার ভিত্তিতে না দেখে প্রত্যেককে কলা কৌশলের দিক থেকে বিচার করতে হবে। বর্তমান প্রজন্মের স্টুডেন্টদেরকে বোঝাতে হবে ক্লাস মনিটর হওয়াই শুধু সাকসেস নয়, স্কুলের ফুটবল টিমের ক্যাপ্টেন হওয়াটাও সেম অ্যাচিভমেন্ট। সমাজের প্রতিটা স্তরের মানুষকে মানতে হবে প্রত্যেককে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্ট হতে চায় না। কেউ মিউজিশিয়ান,
রাইটার, ফিল্ম মেকার, কন্টেন্ট ক্রিয়েটার বা বিরাট কোহলির মতন ক্রিকেটার বা সুনীল ছেত্রীর মতন ফুটবলার হতে চায়। অরিজিৎ সিংয়ের মা যদি তাকে এনকারেজ না করতো, আজ সে সেরা গায়ক হতে পারতো না। ধোনির বাবা যদি সেদিন ধোনিকে ঝাড়খণ্ডের বাইরে পা না রাখতে দিত, আজ এত বড় ক্রিকেটার হতে পারতো না। তাই প্রত্যেক বাবা মা ও শিক্ষককেও ছেলে মেয়েদের ট্যালেন্টটাকে খুঁজে বের করে সেই দিকে গাইড করা উচিত। জানি একদিনে সব বদলাবে না, কিন্তু একদিন ঠিক বদল আসবে। তোমার যেটা ইচ্ছা সেটাই করো, যেই সাবজেক্টে ইন্টারেস্ট সেটা ফোকাস করো, যেই কোর্স পছন্দ সেটা চুজ করো। আর এই বিষয়ে কোনো সাহায্য লাগলে কলেজ বিদ্যার ফ্রি কাউন্সেলিংটা ট্রাই করো। লিঙ্ক ডেসক্রিপশন আর পিন কমেন্টে রয়েছে। আজকের বিষয় সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে উইথ এ নিউ ভিডিও উইথ এ নিউ টপিক।